বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গতদিন এরিয়া অফ প্লেন কার্ভের 3 নম্বর ম্যাথ পর্যন্ত করেছিলাম। আমরা আজ আরও কিছু ম্যাথ করব। তো আজকে যে ম্যাথগুলো করব সেই ম্যাথগুলো সম্পর্কে আমাদের কিছু বেসিক আগে থেকে জানতে হবে। সেই ম্যাথগুলো সম্পর্কে আমরা অল্প কিছু বেসিক আগের থেকে জানবো বা কিছু আলোচনা করে নেওয়ার পর ম্যাথগুলোতে যাব। তো আমরা মনে করি আমাদের দুইটা কার্ভ দেওয়া আছে, একটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax আর একটা এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay। এটা হচ্ছে প্যারাবোলার আইডিয়াল দুইটা ইকুয়েশন। আমি এই ইকুয়েশনগুলোকে আমরা জানি যে প্যারাবোলা মানেই হচ্ছে, প্যারাবোলার আইডিয়াল ইকুয়েশনগুলো হচ্ছে এমন যে দুইটা ভেরিয়েবল এক্স এবং ওয়াই যদি থাকে একটা ইকুয়েশনের মধ্যে, একটা ভেরিয়েবলের যদি এক ঘাত থাকে এবং আরেকটা ভেরিয়েবলের যদি দ্বিঘাত থাকে, তাহলে সেই ইকুয়েশনগুলো অবশ্যই প্যারাবোলা হয়। তাহলে আমরা এটাকে আরও কয়েকটা ফর্মেটে লিখতে পারি, যেমন ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, এক্স স্কোয়ার ইকুয়াল টু 4y, অথবা আমি এটাকে লিখতে পারতাম ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স বা এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই। এই সবগুলোই কিন্তু একই জিনিস, সবগুলোই কিন্তু প্যারাবোলার আইডিয়াল একটা ফর্মেট। এদের মধ্যে শুধুমাত্র উপকেন্দ্রিক উপকেন্দ্রের যে স্থানাঙ্ক তাদের যে তারতম্য, সেই তারতম্য, তাদের যে স্থানাঙ্ক তারতম্য উপকেন্দ্রের, সেইগুলোর ব্যবধান ছাড়া এর মধ্যে আর তেমন কোনো বেসিক ব্যবধান নেই। এইগুলোকে যদি আমরা ফিগার আঁকি, শেপ আঁকি, ছবি আঁকি, তাহলে এগুলো সবগুলোই একই রকম দেখাবে। হয়তো কোনোটা একটু, যদি আমরা নির্ভুলভাবে আঁকার চেষ্টা করি একেবারে মাপ চোখ নিয়ে, তাহলে হয়তো এদের মধ্যে উপকেন্দ্রগত কিছু পরিবর্তনের জন্য একটু স্ফীত হতে পারে, একটু বড় হতে পারে, ছোট হতে পারে। তাছাড়া এদের মধ্যে আর বেসিক কোনো পার্থক্য তেমন আমরা পাবো না। তো আমরা এখান থেকে চারটা, এই যে আমি 3টা পেয়ার লিখলাম, একটা জোড়া, 2টা জোড়া, 3টে জোড়া, এটা সবাই যদি আমরা ছবি আঁকি দেখবো সবার ছবি দেখতে একই রকম। তো আমি প্রথম যে জোড়াটা আছে সেই জোড়াটাকে নিয়ে আমি দেখি ছবি আঁকার চেষ্টা করি। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম, এবং এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, এটাকে আমি 2 নম্বর সমীকরণ দিলাম। এটাকে একটু ছবি আঁকি। তো আমরা ছবি আঁকা সম্পর্কে কিন্তু একটা লেকচার আমি অলরেডি দিয়েছি, যে আমরা কীভাবে একটা প্যারাবোলার ছবি আঁকতে পারি। সেখানে থেকে তোমরা যারা এখনও দেখোনি, ওই লেকচারটা দেখে আসতে হবে। এই চ্যাপ্টারের প্রথম দিকে আছে ওই লেকচারটা দেখে তারপর আসতে হবে। আমি এখানে ছবি আঁকা সম্পর্কে আর বেসিক কোনো ধারণা দিচ্ছি না, আমি জাস্ট ছবিটা এঁকে ফেলছি। তো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, এখানে এক্সের একঘাত আছে, সুতরাং এটা মূলবিন্দু থেকে এক্সের দিকে স্ফীত হবে, এমন হবে। আবার এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, যেহেতু এখানে ওয়াইয়ের একঘাত আছে, তাহলে এটা পজিটিভ, এটা পজিটিভ এক্স অক্ষের দিকে হচ্ছে, এটা পজিটিভ ওয়াই অক্ষের দিকে হবে। এটা এরকম হবে, পজিটিভ ওয়াই অক্ষের দিকে আমি এঁকে ফেলব। এখন যদি আমাকে কোশ্চেন করা হয় যে এই যে প্যারাবোলা দুটো আমি আঁকলাম, এটা হচ্ছে 1 নম্বর প্যারাবোলা, এটা হচ্ছে 2 নম্বর প্যারাবোলা, এই দুইটা প্যারাবোলা দ্বারা সীমাবদ্ধ যে ক্ষেত্র, সীমাবদ্ধ যে আবদ্ধ স্থান, সেই স্থানের, সেই আবদ্ধ রিজিয়নটুকুর বা আবদ্ধ যে স্থানটুকু আছে, সেই স্থানের আমরা এরিয়া বের করব বা ক্ষেত্রফল বের করব। এই দুইটা প্যারাবোলা দ্বারা সীমাবদ্ধ এরিয়া কতটুকু দেখতে পাচ্ছি, যে এই উপরেরটা এই গেল, নিচেরটা এই গেল, এদের মধ্যে সীমাবদ্ধ এরিয়া কিন্তু এতটুকু। ওই যে আমরা যে দোরাকাটা এলাকা এঁকে নিচ্ছি, এটাই হচ্ছে সেই সীমাবদ্ধ এরিয়া। তাহলে এই সীমাবদ্ধ এরিয়াটুকু আমাকে বের করতে হবে। এখন এটা বের করতে গেলে, যেহেতু এটা এক্স এবং ওয়াইয়ের প্রথম চতুর্ভাগে আছে, সুতরাং এখান থেকে এই প্যারাবোলার দুইটা কোন জায়গার থেকে শুরু হয়ে কোন পর্যন্ত ওরা যে শেষ হয়েছে, সেখানে আমার যে কোনো একটা এক্সের লিমিট বা ওয়াইয়ের লিমিটের প্রয়োজন হবে। আমরা আরও সহজ কথায় বলি যে আমাদের যখন এরকম বলবে যে এই যে দুইটা প্যারাবোলা আছে, এই দুইটা প্যারাবোলার যে সীমাবদ্ধ এরিয়াটুকু সেটুকু বের করো, তখন আমরা খুব সহজেই যে কাজটা করব, যে এদের ছেদ বিন্দু বের করে নেব। তাহলে এই দুটো প্যারাবোলা ছেদ করেছে একটা বিন্দুতে, একটা বিন্দুতে। ছেদ বিন্দু কীভাবে বের করি আমরা? এই যে দুটো ইকুয়েশনকে আমরা এঁকেছি, এই দুটো ইকুয়েশনকে আমরা সলভ করে এক্স এবং ওয়াইয়ের মান বের করি। সেই এক্স এবং ওয়াইয়ের মানগুলোই হচ্ছে এদের ছেদ বিন্দু। তার মানে যেই পয়েন্টে এরা পরস্পরকে ছেদ করেছে বা কাট করেছে, ইন্টারসেক্ট করেছে, পয়েন্ট অফ ইন্টারসেকশন। সুতরাং আমরা এক কাজ করি, আমরা এখানে যদি এক্সের মানটা বের করে নিই, এক্সের মান বের করতে গেলে এখানে একটা রুট চলে আসে, তো সেটা অনেকের ক্ষেত্রে ঝামেলা মনে হতে পারে। সেক্ষেত্রে আমরা একটা কাজ করি, যে 2 নম্বর সমীকরণ থেকে যে ওয়াইয়ের মানটা আছে, সেই ওয়াইয়ের মানটা বের করে নিই, সেই ওয়াইয়ের মানটা 1 নম্বর সমীকরণে ওয়াইয়ের মানে বসাই। তাহলে আমাদের সবগুলো এক্সে কনভার্ট হয়ে যাবে, সেখান থেকে আমরা একটা এক্সের মান পেতে পারি। তাহলে ফ্রম ইকুয়েশন 2 উই গেট
ফ্রম ইকুয়েশন 2 উই গেট y ইকুয়াল টু আমরা পাচ্ছি এক্স স্কোয়ার বাই 4a। এটাকে আমি 3 নম্বর সমীকরণ দিলাম। এবার 3 নম্বর সমীকরণ থেকে যে y এর মানটা পেয়েছি সেটা আমরা 1 নম্বর সমীকরণে বসাবো। পুট দ্য ভ্যালু অফ y ইন ইকুয়েশন 1। ইকুয়েশন 1 আমরা y এর মানটা বসিয়ে দিচ্ছি। তাহলে ইকুয়েশন 1টা কী ছিল? ইকুয়েশন 1টা ছিল হচ্ছে y স্কোয়ার। তাহলে y স্কোয়ার জায়গায় আমরা বসাই, y স্কোয়ার জায়গায় আমাদের হবে এক্স স্কোয়ার বাই 4a, y স্কোয়ার ইকুয়াল টু 4ax। এবার এটাকে আমরা ক্যালকুলেশন করি। এটাকে ক্যালকুলেশন করলে লেফট হ্যান্ড সাইডে থাকবে x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 16 a স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax। সেখান থেকে x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু, এটা গুণ করে দিয়ে 8 গুণন, তাহলে 4 16 64 a কিউব এক্স। সবগুলোকে এক পাশে নিয়ে চলে আসি। তাহলে x টু দি পাওয়ার 4 মাইনাস 64 a কিউব এক্স ইজ ইকুয়াল টু 0। সেখান থেকে x কমন নিলে আমাদের থাকবে x কিউব মাইনাস 64 a কিউব ইকুয়াল টু 0। আমরা এখান থেকে লিখতে পারি, এখান থেকে লিখতে পারবো নাও x ইকুয়াল টু 0, যেহেতু দুটো গুণফল 0 তাহলে প্রত্যেকটা আলাদা হবে 0। তাহলে x ইকুয়াল টু 0 অ্যান্ড x কিউব মাইনাস 64 a কিউব ইকুয়াল টু 0। সেখান থেকে x কিউব ইকুয়াল টু 64 a কিউব, এটাকে আমি ওই সাইডে নিয়ে আসলাম। সেখান থেকে x কিউব ইকুয়াল টু 64কে লেখা যায় 4 আর a কিউব তো ছিল, তাহলে 4a কিউব, 64কে 4 কিউব লেখা যায়, তাহলে দুটোর হোল কিউব দিয়ে দিলাম। তাহলে কিউব কিউব ভ্যানিশ হয়ে গেল, x ইকুয়াল টু 4a। তাহলে আমি x এর দুইটা মান পাচ্ছি, x ইকুয়াল টু একটা 0 এবং x ইকুয়াল টু একটা 4a। তাহলে অতএব x ইকুয়াল টু 0 এবং 4a। এখন x এর যে মান পেয়েছি, তার মানে এই যে এরা যে পয়েন্টে সেট করে সেই পয়েন্টে, সেই দুইটা পয়েন্টে x এর মান পেয়েছি। এই পয়েন্টে x এর মান পেয়েছি, এই পয়েন্টে একটা x এর মান পেয়েছি। এই পয়েন্টে x এর মান একটা 0 পেয়েছি এবং এই পয়েন্টে x এর মান একটা পেয়েছি 4a। দুইটার যেহেতু এটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক অবস্থা, তাহলে এই পয়েন্টে কিন্তু একটা y এর মান আছে, এই পয়েন্টে একটা y এর মান আছে। সেই y এর মানগুলো কীভাবে বের করবো? এই x এর মানগুলো আমরা 3 নম্বর সমীকরণে বসিয়ে দিই। তাহলে পুট দ্য ভ্যালু অফ x ইন ইকুয়েশন 3। Equation 3. When x equal to 0, then y equal to কত লিখতে পারবো আমরা? y equal to কি ছিল? x স্কোয়ার বাই 4। তার মানে 0 স্কোয়ার বাই 4 0 বাই 4a, তার মানে সেটাও 0। তার মানে x equal to 0 হলে y equal to 0। আবার when x equal to 4a, then y equal to কত? 4a বাই 4a equal to 1। তাহলে যখন x equal to 4a তখন y equal to 1। তাহলে যখন x ইকুয়াল টু 0 তখন y ইকুয়াল টু 0, আর যখন x ইকুয়াল টু 4 তখন y ইকুয়াল টু 1। তো আমরা দুইটা সেট বিন্দু কিন্তু পেয়ে গেছি। এখন প্রশ্নটা হচ্ছে সেট বিন্দু আমাদের কী কাজে লাগবে, সেটা একটু দেখি আমরা। তাহলে আমরা এই প্যারাবোলা দুইটা, কোশ্চেনটা যদি এমন হয় যে এই প্যারাবোলা দুইটা দিয়ে যে সীমাবদ্ধ এরিয়া, সেই এরিয়াটুকু আমাকে বের করতে হবে। তাহলে এই প্যারাবোলা দুইটা এক্স অক্ষ বরাবর ভ্যারি করেছে কতটুকু সেটা একটু দেখি। এই প্যারাবোলা দুইটা এক্স অক্ষ বরাবর ভ্যারি করেছে, তার মানে এক্স অক্ষ বরাবর শুরু হয়েছে, এই পয়েন্ট থেকে শুরু হয়েছে এবং এই পয়েন্টে শেষ হয়ে গেছে এক্স অক্ষে। তাহলে আমরা এখানে লিখতে পারবো এরিয়া ইকুয়াল টু, এই প্যারাবোলা যদি এক্স বরাবর কতটুকু ভ্যারি হয়েছে সেই মানটুকু আমি জেনে যাই। তাহলে এই পয়েন্টটা যদি 4a 1 হয়, তাহলে এখান থেকে এতটুকু হচ্ছে 4a আর এখান থেকে এতটুকু হচ্ছে 1, কারণ এটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। আমরা জানি যে এই পয়েন্টের যে স্থানাঙ্ক সেটা এক্স অক্ষ বরাবর আসতে হয় এবং ওয়াই অক্ষ বরাবর আসতে হয়। তাহলে আমি এক্স ভ্যারি করছে কোন পর্যন্ত? এক্স ভ্যারি করছে 0 থেকে 4a, এই পয়েন্টটা হচ্ছে 4a। তাহলে 0 থেকে 4a পর্যন্ত এক্সের লিমিট দিলাম, 0 থেকে 4a পর্যন্ত এক্সের লিমিট দিলাম। তাহলে এরিয়া ইকুয়াল টু লিখবো 0 থেকে 4a পর্যন্ত এই এক্স অক্ষের উপরে যতগুলো ছোটো ছোটো পয়েন্ট আছে, আমি ধরে নিলাম একটা পয়েন্ট, আমি ধরে নিচ্ছি এটা একটা ডিএক্স। তাহলে এই ডিএক্সের উপরে উপরেরটার জন্য একটা ওয়াই আছে, এই যে উপরেরটা কি 1 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে আমি একটা ওয়াই পাবো, সেটাকে আমি প্রতীকী লিখছি y1। এটাকে আমি প্রতীকী লিখছি y1। প্রতীকী মানে এটা y1 না, ওয়াই, কিন্তু আমি এটাকে y1 দিচ্ছি, এটা y1।
এবং নিচে যে যেটা যাচ্ছে তার জন্য কিন্তু একটা ওয়াই আছে 2 নম্বর সমীকরণ, যে এখান থেকে এই ওয়াইটা কিন্তু বের করতে পারবো, সেটাকে আমি বলছি y2। তাহলে একটা ডিএক্সের জন্য, প্রত্যেকটা ডিএক্সের জন্য কিন্তু দুইটা ওয়াইয়ের মান আছে। একটাকে আমি ওয়াই ওয়ান ধরছি উপরটা দিয়ে যেটা গেল, এবং নিচেরটা দিয়ে যেটা গেল, নিচেরটার যে ওয়াই সেটাকে আমি ওয়াই টু ধরছি। তাহলে প্রত্যেকটা ডিএক্সের জন্য যদি আমি ওয়াই ওয়ান থেকে ওয়াই টুকে বিয়োগ করি, যে ওয়াই ওয়ান থেকে ওয়াই টুকে, তার মানে এই টোটাল অংশ থেকে যদি এই অংশটুকু বিয়োগ করে ফেলি, তাহলে কী পাই? আমি এতটুকু পাবো। তাহলে এই 0 থেকে এক্স অক্ষ বরাবর ভ্যারি করছে কতটুকু? 0 থেকে 4 পর্যন্ত। তাহলে 0 থেকে 4 পর্যন্ত এরকম অসংখ্য ডিএক্স আছে, এই যে অসংখ্য ডিএক্স আছে। প্রত্যেকটা ডিএক্সের জন্য যদি আমি ওয়াই ওয়ান থেকে ওয়াই টুটা বিয়োগ করি, প্রত্যেকটা ডিএক্সের জন্য যদি আমি ওয়াই ওয়ান থেকে ওয়াই টুটা বিয়োগ করি, তাহলে আলটিমেটলি তো আমি এই অংশগুলোই পাচ্ছি। তাহলে আমি সেই কাজটাই করবো, যে 0 থেকে 4 পর্যন্ত যতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র এক্স অক্ষের উপরে ডিএক্স আছে সবগুলোর জন্য দুইটা করে ওয়াই আছে। উপরেরটার যে ওয়াই সেটা হচ্ছে ওয়াই ওয়ান, নিচেরটার ওয়াই হচ্ছে ওয়াই টু। তাহলে ওয়াই ওয়ান থেকে যদি আমি ওয়াই টুটা বিয়োগ করে ফেলি, তাহলে আমি আলটিমেটলি এই মাঝখানের যে পোর্শনটুকু, এই পোর্শনটুকুই পাবো। তাহলে এখানে কি আমি যে সেটবিন্দু বের করলাম, এখানে কি ওয়াইয়ের কোনো কাজ নেই? আমি যদি এক্স অক্ষ বরাবর কাউন্টেশন করি বা এক্স অক্ষ বরাবর লিমিট নিই, তাহলে এখানে আসলে ওয়াইয়ের তেমন কোনো কাজ নেই। কিন্তু এই কাজটা কিন্তু ওয়াই বরাবরও করা যাবে। যদি আমি এই কাজটা করি, যে এইখান থেকে আমি ওয়াইয়ের উপরে লম্বটা নিই, তাহলে এটা যদি 1 হয়, তাহলে এখান থেকে এতটুকু এটাও 1, এটাও এতটুকু 1। তাহলে এই প্যারাবোলাটা তো ওয়াই অক্ষ বরাবরও ভ্যারি করেছে। তাহলে আমরা ওয়াই ডিএক্সের সাথে পরিচিত বেশি, কিন্তু আমরা এই কাজটা আমরা করবো, কিন্তু আমি বলছি যে অল্টারনেটিভও করা যায়। সেই অল্টারনেটিভটা কি? আমি এটাকে লিখতে পারি যে এরিয়া ইকুয়াল টু লেখা যায়, যদি আমি ওয়াইয়ের লিমিট নিই, যে ওয়াই ভ্যারি করছে কতটুকু? 0 থেকে। এই যে ওয়াইয়ের মান এখানে 0 আর এখানে হচ্ছে 1, কারণ এতটুকু যদি 1 হয়, তাহলে এতটুকু 1 হলে এতটুকু 1, তাহলে ওয়াই ভ্যারি করছে 0 থেকে 1 পর্যন্ত। তাহলে 0 থেকে 1 পর্যন্ত আমি কার লিমিট নিচ্ছি? ওয়াইয়ের লিমিট নিচ্ছি। তাহলে ওয়াইয়ের লিমিট নিলে এটা ওয়াই অক্ষ, এর উপরে যে ছোটো ছোটো পয়েন্টগুলো আছে সেগুলোকে আমি কী বলবো? ডিওয়াই। তাহলে এই ডিওয়াই বরাবর, এই প্রত্যেকটা ডিওয়াইয়ের জন্যে এক্স অক্ষ বরাবর মান আছে। প্রত্যেকটা ডিওয়াইয়ের জন্যে এই নিচে দিয়ে যেটা গেল সেটার জন্য যে এক্স, সেটাকে আমি x1 বলবো, এবং এই উপর দিয়ে যেটা গেল এটার যে এক্স, সেটাকে আমি যদি x2 বলি, তাহলে প্রত্যেকটা ডিওয়াইয়ের জন্য একটা x1 আছে এবং একটা x2 আছে। আমরা যদি সেই x1 থেকে x2গুলোকে বিয়োগ করি, তাহলে কিন্তু আলটিমেটলি আমরা এই মাঝখানের অংশটুকুই পাবো। তাহলে আমি ওয়াইয়ের লিমিট নিয়ে x1 মাইনাস x2 ডিওয়াই করতে পারি, অথবা এক্সের লিমিট নিয়ে y1 মাইনাস y2 ডিএক্স করতে পারি। আমার যেটা সুবিধা আমি সেটাই করতে পারি, বাট আমরা ওয়াই ডিএক্সের সাথে পরিচিত বেশি, কিন্তু আমরা এই কাজটাই করব। তো এটা হচ্ছে আমাদের বেসিক ছিল। আমরা সবসময় এরপরে যে অঙ্কগুলো আছে অনেকটা এই টাইপসের ম্যাথ আছে, আমাদের এই বেসিকটা যেন মাথায় থাকে, যে আমরা যখন এক্সের লিমিট নিব, তখন এক্সের উপরে যে ছোটো ছোটো পয়েন্টগুলো সেগুলো হচ্ছে ডিএক্স, এবং প্রত্যেকটা ডিএক্সের জন্যে উপরের প্যারাবোলাটার জন্যে যে ওয়াই, সেগুলোকে y1 বলছি, নিচের প্যারাবোলার জন্য যে ওয়াই সেটাকে y2 বলছি, এবং এই অসংখ্য পয়েন্টের জন্য প্রত্যেকটা জন্য y1 থেকে y2 বিয়োগ করলে মাঝখানেরটুকু পাচ্ছি, y1 থেকে y2 বিয়োগ করলে মাঝখানেরটুকু পাচ্ছি। এবং এই কাজটা এই পুরো লিমিটের মধ্যে করলে আমরা আলটিমেটলি এই যে কমন পোর্শন, এই কমন পোর্শনের এরিয়াটুকুই পাবো।